লাগার কথাটা, আমরা যে বিষয়টা অলরেডি দেখতে পাচ্ছি যে বাজারে কিন্তু একটা প্রভাব পড়তে শুরু করে দিয়েছে যুদ্ধের আশঙ্কায়। কি হয়েছে না, ব্যারেল প্রতি ক্রুড অয়েলের দাম বেড়ে গেছে, সেটা $71 কাছাকাছি, মানে ডলার প্রতি 71, সেটা কাছাকাছি, কিন্তু $71 করে ইতিমধ্যেই দাম বেড়ে গেছে। এবং এটা ভারতের অর্থনীতিতেও একটা প্রেশার এসে পড়বে, কারণ ইরান থেকে প্রচুর তেল এখনো পর্যন্ত ভারতে ঢুকছে। আমরা দেখতে পাচ্ছি যে গুজরাটের উপকূল হয়ে অলরেডি আরব সাগর হয়ে ভারতে ঢুকছে। হ্যাঁ, এবার এই যে আমি যতটা জানি, আমি জানি না এখন আপনি হয়তো আপডেটেড আমাকে বলতে পারবেন, আপনাকে যখন ইন্টারভিউ দিচ্ছিলাম আমি তখনই জানতাম যে হয়তো এই সময়ের মধ্যে হরমুজ প্রণালীকে বন্ধ করে দেওয়ার একটা ব্যাপার চলছে। ঠিক আছে, হতে পারে সেটা অলরেডি হয়ে গেছে বা হবে, আগামী 1-2 ঘন্টার মধ্যেই হয়তো এরকম কোনো ডিসিশন পেতে পারবে, আমি এক জায়গা থেকে পড়ে জানছিলাম। তো ইফ দিস কাইন্ড অফ থিংস হ্যাপেন ইমিডিয়েটলি, সেটা কিন্তু অবশ্যই একটা অর্থনৈতিক প্রবলেম, অবশ্যই অবশ্যই একটা অর্থনৈতিক চাপ আসবে, প্রেশার আসবে। দেখুন, যদি কোনো লোক মনে করে যে আপনি একটা 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 দাবানলের মধ্যে বসে আছেন, এবং দাবানলের মধ্যে তো পিকনিক করা যায় না, আপনি একটা সারা জঙ্গলটা জ্বলছে, আপনি সেখানে বসে বনফায়ারে আপনি আগুন জ্বালিয়ে চিকেন খাবেন, আপনি চা কফি বিস্কুট খেয়ে আরামসে ঘুমোবেন, এটা তো হতে পারে না। এটা ক্রাইসিস সিনারিও, অবভিয়াসলি আপনার জীবনশৈলীতে এটার উপর প্রেশার পড়বে। চারিদিকে যুদ্ধ যুদ্ধ রব। যারা আজকে কলকাতা বা ভারতবর্ষে বসে প্রচার মাধ্যমে বসে বসে বড় বড় কথা বলছে, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে ওয়ার করুন, এই করুন, ওই করুন, তাদেরকে বলা উচিত যান গিয়ে ইউক্রেনে জিজ্ঞেস করুন ওয়ার মানে কি, যান গিয়ে জিজ্ঞেস করুন রাশিয়ার সেই জায়গাগুলো যেখানে ইউক্রেন হিট করেছে সেখানে ওয়ার মানে কি, যান গিয়ে জিজ্ঞেস করুন ইরানের সেই জায়গাগুলোতে যেখানে আমেরিকা হিট করেছে সেখানে ওয়ার মানে কি। শুনুন, এই বড় বড় কথা বলার আগে একটা জিনিস সাধারণ মানুষকে বুঝতে হবে, গোটা বিশ্ব কিন্তু ভালো অবস্থানে নেই। তুলনামূলকভাবে আমরা বেটার কন্ডিশনে আছি, তুলনামূলকভাবে আমরা বেটার কন্ডিশনে আছি। অযাচিত ঝামেলায় মাথা গলিয়ে নিজের নাক কাটাবার এট দিস পয়েন্ট অফ টাইম প্রয়োজনীয়তা নেই নেই নেই। একটু সহযোগিতা যদি আমরা করি, আমাদের সরকার কিন্তু যথেষ্ট স্টেবল পজিশনে দেশকে এখনো রাখতে পেরেছে। আমি কোনো রাজনৈতিক বক্তব্য রাখছি না, আমি এটা যথেষ্ট অ্যানালাইসিস করে কথাটা বলছি। আমাদের গভর্নমেন্ট ইলেক্টেড হয়েছে 2024-এ, 2029 অব্দি তার রেজিম। এই 2029-এর ভোট দিতে গিয়ে আপনি যা খুশি ডিসাইড করুন, সেটা আপনার রাজনৈতিক বক্তব্য। কিন্তু এখন আমরা 2026-এ দাঁড়িয়ে আরো 3 বছর যখন গভর্নমেন্টটাকে দেব, উই মাস্ট স্ট্যান্ড বাই দি গভর্নমেন্ট, আদারওয়াইজ চোখের নিমেষে আমাদের দেশ দ্বিতীয় একটা ডিপ স্টেটের আগ্রাসনের শিকার হতে সময় লাগবে না, 6 মাসের মধ্যে শত্রু স্টেটাস বলতে যাবে। তার জন্য কোথাও না কোথাও গিয়ে ব্যালেন্স ভাবনা চিন্তাটা ভীষণভাবে প্রয়োজনীয়। রিজিওনালিস্টিক মাইন্ডসেট থেকে বেরিয়ে আসুন। আপনার রাজনৈতিক দ্বিমত থাকতে পারে, আক্ষেপ থাকতে পারে, কিন্তু সেই রাজনৈতিক আক্ষেপটাকে আপনি অবশ্যই দেশের স্বার্থ যখন রয়েছে তখন সকলকে সেই বৃহত্তর স্বার্থটা বুঝতেই হবে। আমি শুভাশিস, আমাদের সঙ্গে থাকুন। আমি একটু ইকুয়েশনগুলো যদি আপনাদের সামনে তুলে ধরি, আমি একটু ছবিগুলো দেখাতে বলবো। আমেরিকা এবং ইরান দুটো জায়গারই ছবি দেখাবো। প্রথমে আমরা ইরানের ছবিগুলো দেখাই, যে ইরানের বেশ কিছু স্যাটেলাইট ইমেজে ধরা পড়ছে যে তারা কিন্তু একেবারে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিয়েছে। স্যাটেলাইট ইমেজের ছবিগুলো দেখা যাচ্ছে, এই যে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিয়েছে। এই ছবিগুলো যখন স্যাটেলাইট ইমেজে ধরা পড়ছে, তখন এই যে সমস্ত বেসগুলো, যে সামরিক বেসগুলো রয়েছে, তাদের গতিবিধির ছবি ধরা পড়ছে। অন্যদিকে আমরা দেখতে পাবো যে তেহরানে সেখানে ধোঁয়ার কুণ্ডলি উঠছে। তবে এটা কি নিছকই কাকতালীয়, নাকি এর সঙ্গে পারানদের, এই তেহরানের পারানদের এই ছবি কিংবা অন্যান্য শহরে যে ছবিগুলো আমরা দেখেছি, সেইগুলো কি কোথাও গিয়ে, এই যে সিরাজের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, পাহাড়ি এলাকায় বিস্ফোরণ, দুটো জায়গা, এই দুটো জায়গায় একেবারে দূর থেকে দেখা যাচ্ছে আকাশ ধোঁয়ায় ঢেকে গেছে। আমরা সত্যি জানি না, শুভাশিস হয়তো আরো পরিষ্কার করে বলতে পারবেন যে এই ধরনের ধোঁয়াগুলো কোনো বিস্ফোরণে ঘটে বা কোনো কাকতালীয় ঘটনায় এইরকম ধরনের রিপারকেশন হয় কিনা আমরা জানি না। এটা শুভাশিস হয়তো বলতে পারবেন, এবং তিনি কিছুটা ইঙ্গিত হয়তো দিয়েছেন, যতটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই ছবিগুলো দেখে। এবার যদি আমরা অপরপক্ষে আমেরিকার অবস্থানগুলো দেখি, ডুমসডে প্লেন কিন্তু আকাশে উঠতে দেখা গিয়েছে জানুয়ারি মাস থেকে। দেখুন, এই ডুমসডে প্লেন সম্পর্কে আপনাদেরকে আমরা বহুবার বলেছি যে এই বিমানগুলো আকাশে বহুক্ষণ উঠতে পারে, আকাশেই ফুয়েলিং হয়, এবং যখন কোথাও যুদ্ধ লাগে তখন এই ডুমসডে বিমানগুলো উঠতে দেখা যায়, এবং এটা ওরা মানে একটা যুদ্ধের ইঙ্গিত, যেটা থেকে কিন্তু একটা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তারপর
আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রেট অফ হরমুজের কথা যেটা শুভাশিস বললেন যে হয়তো বন্ধ করে দেওয়া হতে পারে, একটা প্রিপারেশন চলছে, হয়তো হয়েও যাবে। আমাদের কাছে সেই খবরটা আসতে হয়তো আরও কিছু কয়েক ঘন্টা লাগে, সিদ্ধান্ত হবার কয়েক ঘন্টা পর আমাদের কাছে খবরটা এসে পৌঁছয়। কিন্তু যদি স্ট্রেট অফ হরমুজের দিকে লক্ষ্য করে আব্রাহাম লিঙ্কন আমেরিকা বসিয়ে থাকে, কারণ ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে বলেছিলেন যে আব্রাহাম লিঙ্কন সেখানে বসেছে, আমি সেই ছবিটাও দেখাতে বলবো একটু, কারণ আমি দুটো জায়গার একটু তুলনামূলক আলোচনাগুলো আনতে চাই। আমরা দেখতে পাচ্ছি আব্রাহাম লিঙ্কন ইতিমধ্যেই কিন্তু সমুদ্রের জলে ভাসছে এবং আমেরিকান রণতরীগুলোও প্রস্তুত রয়েছে। এই যে দেখুন আব্রাহাম লিঙ্কন, অর্থাৎ যে জায়গার বেসটা আমরা সমতলে দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে আব্রাহাম লিঙ্কন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই হচ্ছে সেই ছবি, এবং সামনে দিয়ে একটা ফ্রিগেট যাচ্ছে। এতদিনে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এইটা ঠিক কোন পরিস্থিতি হলে এই ধরনের ছবিগুলো আমরা দেখতে পাই। পরস্পর দুটো ছবি আপনাদেরকে দেখালাম, মানে দুটো দেশ কিন্তু অলরেডি প্রস্তুতি নিয়ে নিয়েছে। এবার যদি আপনাদেরকে বলি অন্যান্য যে দেশগুলো রয়েছে তাদের কথা, রাশিয়াও কিন্তু ইতিমধ্যে নিজেদের রণতরীগুলো শুভাশিস প্রস্তুত রেখেছে। কোথাও গিয়ে যদি ইরানকে অ্যাটাক করা হয়, পুতিন এবার ছেড়ে দেবেন না, কারণ পুতিন কিন্তু ইউক্রেনের সঙ্গে অলরেডি শান্তি বৈঠক আরেক দফা তারা কিন্তু সেটাও চালিয়ে নিয়ে যাচ্ছেন। সুতরাং কোথাও গিয়ে কি এবার একটা বড় ফ্যাক্টর হতে পারে গ্লোবাল সাউথ, অর্থাৎ রাশিয়া, ইন্ডিয়া, চায়না? তিনজনের তিনটে আলাদা রোল, তিনজনের তিনটে আলাদা স্ট্রাইকিং রোল। রাশিয়ার একটা অত্যন্ত গভীর ইন্টেন্স এক্সিস্টেন্সিয়াল স্টেটাস আছে, সেটা হলো মাল্টি ফ্রন্ট ওয়ার যদি কোনো দেশ লড়তে পারে সেটা রাশিয়া পারে। হয় না কিছু বন্ধু বান্ধব যে একসাথে চারটেকে নিপটে নিতে পারে, সে কিন্তু সেই কাইন্ড অফ লোক। দ্বিতীয় হচ্ছে চায়না। চায়না কিন্তু ভীষণভাবে ইকোনমিক হিট করতে পারে আমেরিকার উপর, ইকোনমিক হিট মারাত্মক রকম করতে পারে, কারণ চায়না এবং আমেরিকার বহু জায়গায় ইনভেস্টমেন্ট কনফ্লিক্ট আছে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট গুলোকে চায়না এইবার নিজের মতো করে মেপে নিতে পারবে, which includes বাংলাদেশ অলসো। তৃতীয়ত, যেটা খুব পাকিস্তানও তো, তৃতীয়ত খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হলো ভারতবর্ষ কিন্তু ডিপ্লোম্যাটিক খেলাটা খেলতে পারবে। এই যে ভারতবর্ষের হাতে যে বারংবার যে অস্ত্রগুলো উঠে আসছে, সেই অস্ত্রগুলোকে নিয়ে ভারতবর্ষ কিন্তু ওয়ার্ল্ড পোডিয়ামে ডিপ্লোম্যাটিক্যালি একটা বড় চাঙ্ক অফ পিপলকে কিন্তু ডিজালাইন করে দিতে পারে ফ্রম আমেরিকা। তো এই যে তিনজনের তিন রকম প্রবণতা, এই তিনজনের তিন রকম প্রবণতাকে কিন্তু কোথাও গিয়ে আমার মনে হচ্ছে ভীষণভাবে কাজে লাগানো হবে, এবং এই কাজে লাগানোর মধ্যে দিয়ে এদের অ্যাক্টিভেট করিয়ে দেওয়া। ঠিক, অর্থাৎ ভারত রাশিয়া অল ওয়েদার অ্যালাই হলেও চীন কিন্তু এই মুহূর্তে ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখতে চলেছে। সুতরাং চীন সুবিধার সাথে চলবে, একদম চীন সুবিধার সাথে, চীন ইজ এ ম্যাচিওর ডিপ্লোমেসি, যেখানে সুবিধা পাবে সেখানে চীন অ্যালাইন হবে, এবং মানে উইথ অল ডিউ রেসপেক্ট বলছি, সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। চীনকে কর্নার করা কোনো দরকার নেই, সবাই নিজের সুবিধা। একদম, অর্থাৎ তৃতীয় বিশ্ব